তীক্ষ্ণ শব্দের হুইসেল বাজল। 6:30টার মধ্যে সব এলোমেলো হয়ে যেতে শুরু করলো। শুয়ে পড়বার পর উঠতে সময় লাগতে লাগলো। 50 কদম দৌড়ে যাবার কথা, অনেককেই অল্প কিছু দূর গিয়ে বসে পড়তে শুরু করলো। সবাই ঘামছে, চোখের মনি ছোট হয়ে আসছে, ঠোঁট শুকিয়ে গেছে। জনাথন এগিয়ে এলো, কড়া গলায় বলল, নীল শার্ট, তুমি শুয়ে আছো কেন? উঠে দাঁড়াও। আমার ওঠার ক্ষমতা নেই স্যার। উঠে দাঁড়াও, নয়তো লাথি বসিয়ে উঠাবো। স্যার, আমার পক্ষে সম্ভব নয়। দেখা যাক সম্ভব কি সম্ভব নয়। জনাথন অতি দ্রুত 2টি গুলি করলো। শুয়ে থাকা নীল শার্ট পরা লোকটির মাথার চুল ঘেঁষে একটি, অন্যটি তার চেয়ে 1 ইঞ্চি উপরে। সে লাফিয়ে উঠল। গুড, দৌড়াও, শুরু করো। উঠে দাঁড়াও, হাঁটো, 10 কদম হাঁটো, দৌড়াও, শুয়ে পড়ো। সকাল 8টার দিকে অনেকেই বমি করতে শুরু করলো। দৌড়ানোর ক্ষমতা রইল না অনেকেরই। জনাথন শীতল গলায় বলল, স্কোয়াড হল্ট। নাস্তার জন্য 8 ঘন্টার ব্রেক দেওয়া হলো। 8 ঘন্টার পর শুরু হবে ফুড ড্রিল। ডিসমিস। 8 ঘন্টার পরে সবাইকে এখানে চাই। ফুড ড্রিলের ব্যাপারে জনাথনের বারবারই দুর্বলতা আছে। সে মনে করে 10 মিনিট ফুড ড্রিল দেখেই বলে দেয়া যায় কে সত্যিকারের সৈনিক আর কে নয়। এখন সবাই মন দিয়ে আমার উপদেশ শোনো। যারা পুরনো সৈন্য তাদের এ উপদেশ জানা আছে, যারা নতুন তাদের জানা নেই। তবে এ উপদেশ সবার জন্যই। এখন থেকে একটি রাইফেল থাকবে তোমাদের সঙ্গে। বাথরুমে যাও, গোসলখানায় যাও বা ঘুমোতে যাও, রাইফেল থাকবে তোমার সঙ্গে যতক্ষণ না এটা তোমাদের বাড়তি হাতের মতো হয় ততক্ষণ পর্যন্ত থাকবে। তোমাদের নিজেদের শরীরের যেমন যত্ন নাও, রাইফেলটিকেও তেমন যত্ন করবে। এখন তোমাদের দেখাচ্ছি এটা কি করে খুলতে হয় এবং ফিট করতে হয়। রাতের খাওয়া সন্ধ্যা 7টার মধ্যে শেষ হয়ে গেল। 7:30টায় মেসের ঘরে জনাথন দেখালো আরপিডি লাইট মেশিন গান। তোমরা সবাই অস্ত্রটি ভালো করে চিনে রাখো। এর নাম আরপিডি লাইট মেশিন গান। এটিও তৈরি হয়েছে শক্তিশালী একটি দেশে, তবে সেখানে এখন এর আর ব্যবহার করা হয় না। পৃথিবীর যে কয়টি হালকা মেশিন গান আছে, এটি হচ্ছে তার মধ্যে একটি। ওজন মাত্র 19.3 পাউন্ড। ব্যারেলের রাইফেল যেগুলি ব্যবহার করা হয়, এতেও সেগুলি ব্যবহার করা হয়। প্রতি মিনিটে এর সাহায্যে 250 রাউন্ড করে গুলি ছেড়া যায়। সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি অস্ত্র এবং চমৎকার একটি জিনিস। আমাদের যে 5টি দল আছে তাদের সঙ্গে 2টি থাকবে, অর্থাৎ সর্বমোট 10টি অস্ত্র থাকবে। তবে সবাইকে এই অস্ত্র চালানো শিখতে হবে। রাত 8টায় ম্যাচ ঘরের বাতি নিভিয়ে দেওয়া হলো। শেষ হলো প্রথম দিনের ট্রেনিং। হঠাৎ করে জুলিয়াস নিশোর শরীর খুব খারাপ হতে শুরু করেছে। পুরনো সব অসুখ নতুন করে দেখা দিতে শুরু করেছে। শ্বাসকষ্ট তার একটি। কাল রাতে খুব কষ্ট হলো। এত বাতাস পৃথিবীতে, অথচ তিনি তার ফুসফুস ভরাবার জন্য যথেষ্ট বাতাস যেন পাচ্ছেন না। আশেপাশে কেউ নেই যে ডেকে বলবেন, পাশে এসে বসো, হাত রাখো আমার বুকে। শেষ রাতের দিকে তার মনে হলো মৃত্যু এগিয়ে আসছে। তিনি মৃত্যুর পদধ্বনি শুনলেন। নিজেকে তিনি সাহসী মানুষ বলেই এতদিন জেনে এসেছেন। কাল সে ভুল ভাঙল। কাল মনে হলো তিনি সাহসী নন। মৃত্যুকে সহজভাবে নিতে পারছেন না। ভয় লাগছে, তীব্র ভয় যা মানুষকে অভিভূত করে দেয়। মাওয়া সকালে খাবার নিয়ে এসে ভীত স্বরে বললেন, আপনার শরীর বেশ খারাপ মনে হচ্ছে। নিশো দুর্বল ভঙ্গিতে হাসলেন। রাতে ভালো ঘুম হয়নি? না। রাতের খাবারও মনে হয় খাননি? না, খাইনি। মাওয়া চিন্তিত বোধ করল। এই লোকটিকে বিনা চিকিৎসায় থাকতে দেওয়া যায় না, অথচ ডাক্তার আনা মানেই বাইরের একজনকে জানানো নিশো বেঁচে আছে। ভালো কফি এনেছি, খাবেন? না। একটু খান, ভালো লাগবে। মাওয়া কাপে কফি ঢালল। নিশো বললেন, পৃথিবীতে সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে প্রতীক্ষা করা। মনে করো একটি অচেনা স্টেশনে তুমি অপেক্ষা করছো ট্রেনের জন্য। ট্রেন আসছে না। কখন আসবে তুমি জানো না। নাও আসতে পারে, কিংবা কয়েক মিনিটের মধ্যেও এসে পড়তে পারে। কেমন লাগবে তখন মাওয়া? মাওয়া জবাব দিল না। আমার ঠিক সেরকম লাগছে। কফি নিন। নিশো কফির পেয়ালা হাতে, কিন্তু চুমুক দিলেন না। হালকা গলায় বললেন,
অনেক দিন পর কাল রাতে একটা কবিতা লিখলাম, দীর্ঘ কবিতা। কবিতা তোমার কেমন লাগে? ভালো লাগে না। সাহিত্যে আমার কোনো উৎসাহ নেই। আমার ইচ্ছা করছে কবিতাটা কাউকে শোনাই। তুমি শুনবে? মাওয়া জবাব দিল না, চিন্তিত মুখে তাকিয়ে রইল। নিশো হাত বাড়িয়ে কবিতাখানার খাতা নিলেন। মাওয়া লক্ষ্য করল খাতা নেবার মতো সামান্য কাজেও তিনি ক্লান্ত হয়েছেন। খাতাটি নেওয়ার সময় তার হাত সামান্য কাঁপছিল। নিশো ভরাট গলায় পড়লেন, জোছনার ছাদ ভেঙে পাখিরা উড়ে যাচ্ছে যাক, বাতাসে বারুদ গন্ধ থাক অনুভবে। কবিতাটি দীর্ঘ, সেখানে বারবার বারুদের গন্ধের কথা আছে। মাওয়া কিছুই বুঝল না, বুঝবার চেষ্টাও করল না। কেমন লাগলো? ভালো। মাওয়া, আমি সম্ভবত একমাত্র কবি যে কখনো প্রেমের কবিতা লেখেনি। প্রেমের মতো একটি বড় ব্যাপারকে আমি অগ্রাহ্য করেছি। আপনি শুয়ে থাকুন, বেশি কথা বলাটা ঠিক হবে না। এখন কেন শুধু প্রেমের কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে? কয়েকদিন ধরে ভাবছি একটি দীর্ঘ প্রেমের কবিতা লিখব। প্রথম লাইনটিও ভেবে রেখেছি, আমার ভোরের ট্রেন। মা বললেন, ঘুমো, তোকে ডেকে দেব ফজরের আগে। লাইনটি কেমন? ভালো। ছেলেটি শুয়ে থাকবে কিন্তু ঘুমোতে পারবে না। পাশের বাড়ির কিশোরীর মেয়েটির কথা শুধু ভাববে। আপনি শুয়ে থাকুন, আমি সন্ধ্যাবেলা আরেকবার আসার চেষ্টা করব একজন ডাক্তার নিয়ে আসতে। সেই ডাক্তার একজন মৃত মানুষকে বসে থাকতে দেখে অবাক হবে না তো? মাওয়া কিছু বলল না। নিশো বলল, আমার খুব খারাপ একটা সময়ের ভেতর দিয়ে আমি যাচ্ছি। একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে রেখেছি। জেনারেল ডোফা যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু এই কাঁচা কাজটি সে করেছে। মাওয়া তাকিয়ে রইল। ঘটনাটি প্রকাশ হবে, তুমি নিজেই একদিন বলবে। তুমি না বললেও কেউ না কেউ বলবে। বলবে না? হয়তো বলবে। একজন মানুষকে মেরে ফেলা এক কথা, কিন্তু জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা দেয়া সম্পূর্ণ ভিন্ন কথা। আপনি বিশ্বাস করুন, আমি সন্ধ্যাবেলায় আসব। আমার মনে হয় না তুমি সন্ধ্যাবেলা আসবে। তুমি হচ্ছে একজন রাজনীতিবিদ যারা কথা দেয় কিন্তু কথা রাখে না। তুমি অনেকবার বলেছিলে রাতে আমার মুখের উপর এই বাতিটি জ্বালিয়ে রাখবে না, কিন্তু বাতি ঠিকই জ্বলছে। মাওয়া ঘর থেকে চলে গেল। সন্ধ্যাবেলা সে ঠিকই এলো না, তবে প্রথমবারের মতো মুখের উপর বাতি নিভে গেল। অন্ধকার হয়ে গেল চারিদিক, ভয়ানক অন্ধকার। নিশোর মনে হলো বাতি থাকলেই যেন ভালো হতো। জেনারেল ডোফা গার্ড রেজিমেন্ট পরিদর্শনে এসেছেন। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। তার সঙ্গী সাথীরা এর কারণ বুঝতে পারছিল না। তারা শঙ্কিত বোধ করছিল। জেনারেল ডোফা পরিদর্শনের কাজ সারলেন, প্রথাগত বক্তৃতা দিলেন। সৈন্যদের কাজ হচ্ছে দেশের আদর্শকে সামনে রাখা, দেশের প্রয়োজন জীবনে উৎসর্গ করা, ইত্যাদি ইত্যাদি। পরিদর্শনের শেষে চা চক্রের ব্যবস্থা ছিল। ডোফা চা চক্রে রাজি হলেন না। আগের চেয়েও গম্ভীর মুখে প্রেসিডেন্ট হাউসের দিকে রওনা হলেন। আজ ক্রিসমাস ইভের প্রাক্কালে তিনি সবসময় একটি ভাষণ দেন। সেই ভাষণ প্রচার করা হবে বেতার ও টিভিতে। আজকের ভাষণটি তৈরি হয়েছে এবং তার কাছে কপি এসেছে। ভাষণটি তার পছন্দ হয়নি। বক্তৃতা লেখককে কিছু কড়াকড়ি কথা শুনিয়েছিলেন, কিন্তু একটি ভাষণ তৈরি করে আনার কথা। নতুন ভাষণটি আগেরটির চেয়েও বাজে হয়েছে। ডোফা ধমক দিয়ে উঠলেন, একই জিনিস তো আপনি লিখে এনেছেন, দুই একটা শব্দ এদিক ওদিক হয়েছে, এর বেশি তো কিছু করা হয়নি। নতুন কিছু লিখুন। বক্তৃতা লেখক বিনীতভাবে বললেন, কি লিখব যদি একটু বলে দেন? জুলিয়াস নিশোর কথা তো বক্তৃতায় কিছুই নেই। তার কথা থাকা উচিত। তার স্মৃতি রক্ষার্থে কি কি করা যায় তা বলা দরকার। কি কি করবেন স্যার? সংগ্রহশালা করা যায়, এ জাতীয় কিছু লিখে আনেন। আমি কি সব বলে দেব নাকি? বিকেলে তিনি গেলেন প্রেসিডেন্ট রেজিমেন্ট পরিদর্শনে। এটা তার হঠাৎ পরিদর্শন। আগে কিছু ঠিক করা ছিল না। তার মুখ আগের মতোই গম্ভীর। রাত 11টার দিকে তিনি ফোর্ট রকের
করাধ্যক্ষ মাওয়ার সঙ্গে ওয়্যারলেসে কথা বললেন। কেমন আছো মাওয়া? জি স্যার, ভালো। আপনার শরীর কেমন? আমি ভালো আছি। আপনার বক্তৃতা শুনলাম স্যার, চমৎকার। ধন্যবাদ। তোমাদের ওখানকার সব ঠিক তো? সব ঠিক আছে। আমাদের বন্দির খবর কি? খবর স্যার ভালো, একটু অসুস্থ, তবে তেমন কিছু না। ডোফা টেলিফোন রেখে দিলেন, সে রাতেও তার ভালো ঘুম হলো না। ট্রেনিং ক্যাম্প লরেনকো মার্কুইস, মোজাম্বিক, আফ্রিকা, 24 ডিসেম্বর, বুধবার, সন্ধ্যা 7টা। মেস ঘরে ঢুকেই সবাই অবাক হলো। বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। টি-বোন স্টেক, বেকড পটেটো, লাজানিয়া এবং পর্তুগিজ রেড ওয়াইন। অবিশ্বাস্য ব্যাপার। শেফ এসে বলল, টি-বোন স্টেক প্রচুর আছে, কারো দরকার হলে তাকে জানালেই হবে, তবে রেড ওয়াইনের সাপ্লাই কম। মেস ঘরে রীতিমতো হইচই পড়ে গেল। সাধারণত 7:30টার মধ্যে খাবার পর্ব শেষ হয়। আজ 8টা বেজে গেল, তবু কয়েকজনকে ব্যস্ত দেখা গেল। শেফ এসে বলল, ডিনার শেষ হবার পর হার্বি ফকনার কিছু কথা বলবেন। সবাইকে থাকতে বলা হয়েছে। আগামীকাল ক্রিসমাস, সেই উপলক্ষে ছুটি এবং বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে হয়তো। শহরে নিয়ে যাওয়া হবে, আফ্রিকান মেয়েদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর একটা সুযোগ হবে। মন্দ কি? হার্বি ফকনার মেস ঘরে ঢুকলো, মুখে হাসি। তার স্বভাবসুলভ অন্তরঙ্গ স্বরে বলল, খাবার পছন্দ হয়েছে? হয়েছে হয়েছে। রেড ওয়াইন কেমন ছিল? অপূর্ব। তবে স্যার, পরিমাণ খুবই কম। ভালো জিনিস কমই খেতে হয়। তোমাদের জন্য একটা জরুরি খবর নিয়ে এসেছি। আমাদের ওড়বার সময় হয়েছে। হল ঘরে একটি নিস্তব্ধতা নেমে এলো। কেউ শ্বাস ফেললেও শোনা যাবে এমন অবস্থা। আমরা রাত 12টায় এখান থেকে রওনা হব এয়ারপোর্টের দিকে। পৌঁছাতে লাগবে 1 ঘন্টা। সেখানে আমাদের জন্য একটা ট্রান্সপোর্ট বিমান অপেক্ষা করছে। ভোর 3:30টায় আমরা পৌঁছে যাব। কোথায় কোথায় যাব এটা বলার সময় এসেছে। আমরা যাচ্ছি মোরান্ডায়। মেস ঘর থেকে একটি মৃদু গুঞ্জন শোনা গেল। হার্বি কথা বলা শুরু করলে সঙ্গে সঙ্গে গুঞ্জন থেমে গেল। অনেকবার বলা হয়েছে, তবু আরেকবার বলছি। বিমান থেকে প্যারাশুট দিয়ে জাম্প করবার পর আমাদের হাতে থাকবে 1 ঘন্টা 25 মিনিট। এই সময়ের ভেতর কাজ শেষ করতে না পারলে মোরান্ডা থেকে জীবিত অবস্থায় কেউ বের হয়ে আসতে পারবো না। হল ঘরে কোনো শব্দ হলো না। একটি কথা আমি সবাইকে মনে করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বিপক্ষে যে সেনাবাহিনী আছে তা যথেষ্টই শক্তিশালী। জেনারেল ডোফা হচ্ছেন মোরান্ডার প্রধান সামরিক শাসন ও প্রেসিডেন্ট। তিনি একজন প্রথম শ্রেণীর জেনারেল। কারো কিছু বলার আছে? কেউ কিছুই বলল না। 25 ডিসেম্বর, রাত 3টা। প্লেন উড়ে চলছে। ইঞ্জিনের গঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। কেবিন লাইট জ্বলছে। কমান্ডোদের দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকতে। প্রথম দিকে তারা নিজেদের মধ্যে মৃদু স্বরে কথাবার্তা বলছিল, এখন আর বলছে না। সময় যত ঘনিয়ে আসছে, উত্তেজনা ততই বাড়ছে। সবার চেহারায় তার ছাপ পড়ছে। একমাত্র নির্বিঘ্নে ঘুমাচ্ছে বেন ওয়াটসন। এই একটি লোকের মধ্যেই কোনো রকম বিকার নেই। কেবিন লাইটের পাশেই একটি লাল বাতি জ্বলে উঠল, যার মানে প্লেনের ক্যাপ্টেন কথা বলতে চান। ফকনার হেডফোন কানে পরে নিল। হ্যালো ফকনার বলছি। আমরা প্রায় পৌঁছে গেছি স্যার। তাই নাকি? 20 মিনিটের মাথায় ড্রপিং জোনে চলে আসবো। আপনি সবাইকে তৈরি হতে বলুন। বাইরের আবহাওয়া কেমন? খুব ভালো বলা চলে না, শক্ত বাতাস বইছে। ফকরান ভ্রু কোঁচকাল। ক্যাপ্টেন বলল, আমি কেবিনের বাতি কমিয়ে দিচ্ছি যাতে চোখে অন্ধকার শুয়ে যায়। ঠিক আছে। প্লেনের গতি কমে আসছে। নিচেও নেমে এসেছে বেশ খানিকটা। দরজা খুলে দেয়া হয়েছে। বাইরের প্রচন্ড বাতাসে প্লেন এখন কেঁপে কেঁপে উঠছে। কেবিনের ভেতরটা প্রায় অন্ধকার। ফকনার গম্ভীর গলায় বলল, অস্ত্র, যন্ত্রপাতি, রসদ এবং প্যারাশুট সবাই পরীক্ষা করে নাও। তোমাদের নিজেদের পরীক্ষা শেষ হলে জনাথন পরীক্ষা করে দেখবে। বেন ওয়াটসন উঠে বসেছে। সে তাকিয়ে আছে। কেবিনে ঠিক এই মুহূর্তে প্রচন্ড কর্মব্যস্ততা। ফকনার বলল, বাইরে দমকা হাওয়া আছে, কাজেই প্যারাসুট খোলার ব্যাপারে খুব সাবধান।
মাটির কাছাকাছি না পৌঁছানো পর্যন্ত কেউ ফিতা টানবে না। তার আগে ফিতা টানলে বাতাস ভাসিয়ে নিয়ে অনেক দূর নিয়ে যাবে। সবার আগে নামবে বেন ওয়াটসন এবং তার দল। তারা নেমে আমাদের জন্য অপেক্ষা করবে না, দ্রুত চলে যাবে এয়ারপোর্টে। সবাই প্রথমে ঝাঁপ দিল, ওয়াটসন ঝাঁপ দিল। ঠান্ডা বাতাস বাইরে, নিচের মাটিতে দ্রুত কাছে এগিয়ে আসছে। আকাশ ভর্তি তারা। বেন ওয়াটসন একবার মনে হলো, প্যারাশুটের ফিতা না টানলে কেমন হয়। এটি একটি পুরনো অনুভূতি। প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়ার পর প্রায় সবারই এটা হয়। অনেকেই শেষ পর্যন্ত ফিতা খুলতে পারে না। বেন ওয়াটসন মাটিতে নেমে ঘড়ি দেখলো 3:55। 15 মিনিট লেট। 3:40-এর ভেতর সবার মাটিতে পা রাখার কথা। সে তাকালো আকাশের দিকে। একে একে সবাই নামছে। সে গুনতে চেষ্টা করলো, 1, 2, 3, 4, 5। 25 ডিসেম্বর ভোর 4টা। চারিদিকে অন্ধকার। সূর্য ওঠার এখনো 1 ঘন্টা 10 মিনিট দেরি। এয়ারপোর্টে পৌঁছাতে লাগবে 20 থেকে 25 মিনিট। বেন ওয়াটসন তার দল নিয়ে ছুটতে শুরু করলো। 30 কিলোমিটার। এমন কোনো দূরের পথ নয়। তারা ছোটার গতি আরো বাড়িয়ে দিল। কারো মুখেই ক্লান্তির কোনো ছাপ নেই। কোনো শব্দ উঠছে না। বেন ওয়াটসনের মনে হলো, জনাথন এদের ভালোই ট্রেনিং দিয়েছে। এয়ারপোর্ট পৌঁছে বেন ওয়াটসনের বিস্ময়ের সীমা রইল না। একটি পুরোপুরি পরিত্যক্ত জায়গা। একতলা একটি দালানের মজুর শ্রেণীর 5-6 জন জড়াজড়ি করে একসঙ্গে ঘুমোচ্ছে। এছাড়া ফ্রি সীমানায় কেউ নেই। ঘরের দরজা জানালা ভাঙা। ভাঙা জানালায় হু হু করে হাওয়া খেলছে। লোকগুলি ঘুম ভেঙে অবাক হয়ে তাকিয়ে রইল। বেন ওয়াটসন জিজ্ঞেস করলো, কেউ ইংরেজি জানো? কোনো উত্তর নেই। ওরা মুখ চাওয়াচাওয়ি করছে। কেউ ইংরেজি জানে না। ওদের মধ্যে বিড়বিড় করে বলল, এদের দেখে মনে হয় না কেউ ইংরেজি জানে। কেউ জানো না? স্যার, আমি জানি। তুমি কে? স্যার, আমি একজন কন্ট্রাক্টর। এই এয়ারপোর্ট ঠিক করার কন্ট্রাক্ট নিয়েছি। ভালো করেছো। এখানে কোনো পাহারা থাকে না? জি না স্যার, পাহারা থাকবে কেন? তাও তো কথা। রানওয়ে ঠিক আছে? আছে স্যার, মোটামুটি আছে। আপনারা কারা? আমরা কারা তা দিয়ে তো তোমার দরকার নেই। তোমরা গরম পানির ব্যবস্থা করতে পারবে? পারবো স্যার। পানির ব্যবস্থা করো। আর শোনো, তোমাদের কেউ যদি এখান থেকে পালাবার চেষ্টা করো, তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের কোনো মতলব আছে। আমরা কিন্তু মানুষ ভালো নই। কতটুকু গরম পানি করবো স্যার? আমাদের কাছে কফি বিনস আছে। সবাই মিলে কফি খাবো। কাজেই বুঝতে পারছো কতটুকু পানি লাগবে। জি স্যার। 25 ডিসেম্বর ভোর 5:10। মা জেগে উঠল প্রচন্ড একটি বিস্ফোরণের শব্দে। শব্দ কমে আসছে। সে শুনল একসঙ্গে অনেকগুলো সাব মেশিন গান থেকে কানে তালা ধরানোর মতো আওয়াজ আসছে। সে শব্দ থেমে গেল। আলাদা আলাদাভাবে গুলির শব্দ হতে লাগলো। কি হচ্ছে এসব? আবার একটি বিস্ফোরণ। প্রচন্ড বিস্ফোরণ। মনে হলো ফোটনকে সবটাই উড়ে গেছে। দরজা জানালা সব ভেঙে গেছে নাকি। মা হতভম্ব হয়ে উঠে বিছানায় বসলো। ঠিক তখনই বন্ধ দরজা কে যেন লাথি মেরে ভাঙলো। তুমি মাওয়া? মূর্তির মতো মাথা নাড়ল মাওয়া। আমরা নিশোকে নিতে এসেছি। তুমি চাবি নিয়ে আমাদের সঙ্গে এসো। কিসের চাবি? কোনো বাজে কথা বলবে না। একটি বাজে কথা বলবে, গুলি করে এখানে শেষ করে দেব। সাব মেশিন গান থেকে আবার শব্দ আসছে। একটি মাত্র সাব মেশিন গান, অনবরত ক্যাট ক্যাট শব্দ। ভয়াবহ কিছু একটা হয়ে গেছে। মা অনুগত ছেলের মতো চাবি গোছা নিয়ে নিচে নেমে এলো। সিঁড়ির মাথায় দেখা গেল আরেকজন দাঁড়িয়ে আছে। সেই লোকটি ভারী গলায় বলল, এ কি মাওয়া? জি স্যার। ভালো। মাওয়া, আমি ফকনার। তোমাদের সৈন্যবাহিনীর এমন খারাপ অবস্থা আমার ধারণা ছিল না। একদল গার্লস গাইডা তো এসে ভালো। ডিফেন্স দিত। এইসব অপদার্থের তো লাথি মেরে নদীতে ফেলে দেওয়া উচিত। সূর্য এখনো ওঠেনি, তবু আচ্ছা ভাবে সবকিছুই দেখা যাচ্ছে। মাওয়া ভালো মতো চারিদিকে তাকানোর সাহসও পাচ্ছে না। কোথাও কোনো শব্দ নেই। শুধু ফ্যামিলি কোয়ার্টার গুলি থেকে মেয়েদের চেঁচিয়ে কান্নার আওয়াজ আসছে। সৈন্যবাহিনীর ব্যারাক মোটামুটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মাওয়া সেলের তালা খুললো, সেলে ঢুকলো